৭৫-এর ১৫ই অগস্ট কিন্তু হত্যাকাণ্ড হয়েছে, অপমানিত হয় নাই। এইবার অপমানিত হয়েছে, অসম্মানিত হয়েছে। এই জন্য বলছি আগামীতে কোন সরকারের যদি সাকসেসফুল হতে হয়, একটা কাজই করতে হবে, আওয়ামী লীগকে হৃদয়ের কাছে রাখতে হবে, আওয়ামী লীগের ফুলের বইটা বাম দিকে রাখতে হবে, খালি ওইটা দেখতে হবে। জীবনে এটা করবেন না, অপমানিত আপনি হবেন না। আমাদের সংবিধানে আরেকটা প্রভিশন আছে, এটা খুব জেনারেলি বলা হয়, সেটা হলো ধর্ম বর্ণ এই ব্যাপারে বৈষম্য করা যাবে না। ধর্ম বর্ণ বা কাস্ট, সেক্স, রিলিজিয়ন এইসব ব্যাপারে করা যাবে না। কিন্তু জানেন, খুব কষ্টের ব্যাপার, বাংলাদেশে সবচেয়ে বেশি বৈষম্য হয় রাজনৈতিক পরিচয়ের কারণে। গত 17 বছর ম্যাক্সিমাম মানুষ চাকরি পায় নাই তার বাপ চাচা পিএইচডি করে জন্য। আমার মনে হয় সংবিধানে রাজনৈতিক পরিচয়, পলিটিক্যাল আইডেন্টিটির ব্যাপারটা ইনক্লুড করা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে পলিটিক্যাল আইডেন্টিটির ব্যাপারে কোনো ধরনের কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না, এবং অন বেসিস অফ পলিটিক্যাল আইডেন্টিটি। আমি মনে করি সংবিধানে এই জিনিসটা থাকা উচিত। গুম খুনের ব্যাপারে আসলে কোন সংবিধানই পৃথিবীতে গুম আর খুনের ব্যাপারে সাপোর্ট করে না। আইন বানিয়ে তো আসলে হবে না, তারপর আইন থাকতে হবে। তবে আমি মনে করি আইনের চেয়ে বেশি থাকতে হবে এখানে মানসিকতা। আমরা চাই এই গুম খুনের ব্যাপারে অনেক বেশি প্রোটেকশন থাকুক, যাতে করে ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক জিনিসগুলি বাংলাদেশের মাটিতে না হয়। আরেকটা ব্যাপার আছে, এটা অনেক ইম্পর্টেন্ট, সেটা হলো আজকের দিনে পরিবেশের ব্যাপারটা। আমাদের 18 ক জীববৈচিত্র্য, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ রক্ষা, রাষ্ট্রের নিয়ন্ত্রণ, এইসব ব্যাপারে কথা বলতে আমাদের প্রস্তাবনা হলো এই জিনিসটাকে আরো অনেক ইম্পর্টেন্স দেওয়া, সবুজ ও দূষণমুক্ত পরিবেশ তৈরির জন্য কমিশন গঠন করা, টেকসই উন্নয়ন নবায়ন, সবচেয়ে বড় কথা হলো মানুষকে এডুকেটেড করা। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব জায়গায় বোঝানো যে পরিবেশ আমাদের জন্য কত ইম্পর্টেন্ট, যে পরিবেশ না থাকলে কিন্তু বাংলাদেশের মাটি থেকে আরম্ভ করে বাংলাদেশের আকাশ পুরোটাই কিন্তু আমাদের। এই পরিবেশ যদি আমরা রক্ষা না করি, আলটিমেটলি কিন্তু সামনে আমাদের ভবিষ্যৎ তো থাকবেন না, দেশ ধ্বংস। এখন কিছু রাজনৈতিক কথা বলে, এই কথাগুলি বলা খুব ইম্পর্টেন্ট। আরো কিছু প্রস্তাব যেটা অন্যান্য রাজনৈতিক দলরা দিচ্ছে, এর মধ্যে সবচেয়ে বড় ব্যাপারটা হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সমানুপাতিক মানে, যার মানে যেভাবে ভোট মানে উইনার টেকস অল এরকম যাতে না হয়, সমানুপাতিক নিয়ম এখন করার জন্য অনেকে চেষ্টা করছে। নৈতিকভাবে আমি এটার পক্ষে না, এই জন্য এটার পক্ষে না, আমার মনে হয় বাংলাদেশ এটার জন্য এখনো প্রিপেয়ার না। আর এটা এত বড় একটা ব্যাপার, সেটা এই সরকার না, বরং আগামীতে যারা রাজনৈতিক সরকার আসবে সেই ধরনের সরকারের উচিত হবে এই ব্যাপারে কাজ করা, বসা বোঝা। এবং সেই সরকার যদি মনে করে, তাহলে আমি মনে করি সেটা ঠিক আছে। তবে এই সরকার আই থিংক ইজ টু উইক এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। দ্বিতীয়, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, জুডিশিয়াল কমিশন, জাজদের অ্যাপয়েন্টমেন্ট, এই ব্যাপারগুলি নিয়ে আমরা সবসময় কথা বলি। আমি মনে করি এই ব্যাপারগুলিও, অম্বাসডার ক্রিয়েশন, সবকিছু আমি মনে করি এই ব্যাপারগুলিও আগামীতে যারা সরকারে আসবে বা আগামীতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে তারা বসে করা উচিত, বিকজ এগুলি নালে অনেক প্রশ্ন থেকে যাবে, এগুলি সাধারণ কোনো কিছু না। আরেকটা ব্যাপার আসে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। আমি মনে করি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বাংলাদেশে অত্যন্ত ইম্পর্টেন্ট। এটার ব্যাপারে আমি নৈতিকভাবে মনে করি আজকে যারা হার্ট অফ দ্য পিপল, যারা সেটা হলো উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, আজকে বাংলাদেশে 450 উপজেলা চেয়ারম্যান, 111টা পৌরসভা আছে, এনাদের বসার কোনো জায়গা নাই। এরকম একটা কক্ষ যদি হয় যেখানে তারা বসতে পারবে এবং বাজেট নিয়ে তারা কথা বলতে পারবে, অথবা এদেরকে মেলে বাদ দিলাম, সমাজের অনেক গ্রহণযোগ্য মানুষ আছে যারা সমাজে এই রাজনীতির ধাক্কা ধাক্কি বা এই নোংরামি পার হয়ে তারা রাজনীতিবিদ হতে পারে না, তাদের এক্সপার্টিস থেকে, তাদের কন্ট্রিবিউশন থেকে কিন্তু আমরা দূরে সরে যাচ্ছি, আমরা কিন্তু পাচ্ছি না। তো আমরা মনে করি এই ধরনের মানুষদেরকে অ্যাকোমোডেট করার জন্য দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কিন্তু অত্যন্ত প্রয়োজন বাংলাদেশে। আমি বারবার বলি সব ধরনের মানুষকে নিয়ে আমাদের প্রথম থেকেই কথা ছিল একটা আসুন সবাই মিলে দেশ করি। আমরা সবাইকে নিয়ে, এবং মেধাকে, যার কারণে আন্দোলন, মেধাকে আপনার ইম্পর্টেন্স দিতে হবে। কয়েকদিন আগে বলেছিলাম যে আপনার সুযোগ করে দিতে হবে সবাইকে বিখ্যাত হওয়ার, সবাই বিশ্বস্ত হবে আর আপা আপা করবে, আর আগামীতে এরকম আরেকটা সরকার আসবে
তাহলে এই সরকারের অবস্থা তাই হবে। আমরা কিন্তু এই সিস্টেমকে করাপ্ট করে দেব। তো আমি মনে করি যে আগামীতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, যেটা বিএনপি বেশ অনেক আগেই, ভেরি ইন্টেলিজেন্টলি বিএনপি বেশ অনেক আগেই আপনার ইন্ট্রোডিউস করেছে, কিন্তু ভেঙে বলে নাই যে তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে কি এক্সপার্টিস চায় না আপনার আমাদের উপজেলা লেভেলে যারা আছেন বা তারা তাদেরকে চায়। আমি মনে করি এই ওয়ে আইদার আপনার উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে আরম্ভ করে তাদের জন্য যদি 700 সদস্য বিশিষ্ট করেন, যদি না করেন সমাজের একদম গ্রহণযোগ্য ব্যক্তি যারা যারা সমাজকে কিছু দিতে পারে না, তাদেরকে শুধু ক্রাইসিসের সময় তত্ত্বাবধায়ক সরকার আর ইন্টারিম বানানোর জন্য খোঁজার তো দরকার নাই, তাদেরকে প্রথম দিয়েই তো আমরা আমাদের সাথে রাখতে পারি। তো আমি মনে করি তাদেরকে যদি রাখি, আমি মনে করি সেটা বাস্তবে আমাদের কাজ করে। আমি আর বেশি সময় নেব না। আই হ্যাভ বোর্ড ইউ অল এনাফ আমার মনে হচ্ছে। আমি অল্প কিছু কথা বলি শেষ, আমি আমার অল্প কিছু কথা বলে আমি শেষ করি। দেখুন, অনেক ত্যাগের বিনিময়ে কিন্তু আমরা এই স্বাধীনতাটা পেয়েছি। দ্বিতীয় স্বাধীনতা, যেটা আমি বলবো সমৃদ্ধির স্বাধীনতা, মুক্তির না। মুক্তির স্বাধীনতা 1971-কে আন্ডারমাইন করার কোনো ধরনের কোনো সুযোগ নাই, সেটাই আমাদের মুক্তিযুদ্ধ। মানে আমি মনে করি এই স্বাধীনতাটা আমাদের সমৃদ্ধ মুক্ত চিন্তার স্বাধীনতা, যেখানে আমরা সবাইকে নিয়ে রাষ্ট্র বানানোর একটা স্বপ্ন দেখি। At the same time, we have to create the atmosphere, we have to create an example. ওই এক্সাম্পল আমাদের বানিয়ে যেতে হবে যে আগামীতে কোন স্বৈরাচার সরকার জানি বাংলাদেশে আসে না, আর যদি আসে তাহলে এই দৃষ্টান্তমূলক বিচার এই হত্যাকারীদের আমাদের করে যেতে হবে, যাতে করে আগামীতে আসার আগে তারা 10 বার চিন্তা করে যে স্বৈরাচার হতে হলে কিন্তু সর্বস্বই আমাদের ভেঙে যেতে হবে। একটা কথা বলি, 75-এর 15 আগস্ট, 75-এর 15 আগস্ট কিন্তু হত্যাকাণ্ড হয়েছে, অপমানিত হয় নাই। এবার অপমানিত হয়েছে, অসম্মানিত হয়েছে। এই জন্য বলছি আগামীতে কোন সরকারের যদি সাকসেসফুল হতে হয়, একটা কাজই করতে হবে, আওয়ামী লীগকে হৃদয়ের কাছে রাখতে হবে, আওয়ামী লীগের ফুলের বইটা বাম দিকে রাখতে হবে, খালি ওইটা দেখতে হবে। জীবনে এটা করবেন না, অপমানিত আপনি হবেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে, এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। এই চেঞ্জ টিভি মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় তার ভূমিকা রাখবে, মুক্তিযুদ্ধের সপক্ষে তার ভূমিকা রাখবে, এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে ধারণ করে লালন করে চেঞ্জ টিভি উত্তরোত্তর তার উন্নয়ন, তার সমৃদ্ধি আনবে। এটি হচ্ছে আমার বার্তা এবং আমার প্রত্যাশা। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় 4th স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই
জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল, তার প্রত্যাশা আকুতিকে সে ধারণ করেছে। আমি বিশ্বাস করি চেঞ্জ টিভি তার এই ৫ম বছরে নতুন করে আবার গণমানুষের পক্ষে তার অঙ্গীকার ব্যক্ত করবে। গণমানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, অধিকার মুক্তির যে আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি গণমানুষের এই আকাঙ্ক্ষাকে ধারণ করবে, সামনে এগিয়ে নেবে। আমি এই উপলক্ষে ৫ম বছরের পূর্তি উপলক্ষে আমি আরেকবার আমার পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আশা করি আগামী দিনগুলোতেও আপনারা আরও সক্রিয়, আরও বলিষ্ঠভাবে আপনারা আপনাদের পেশাদারিত্ব নিয়ে আপনারা ইতিমধ্যে যে ভালোবাসা অর্জন করেছেন সেটাকে সম্বল করে আপনারা সামনে এগিয়ে যাবেন। আমি চেঞ্জ টিভির জন্য আমার অপার ভালোবাসা